এর আগে আপনাদের দেখিয়েছি চর সন্দেহে গ্রেপ্তার করা হয় রাকেশ এবং মুকেশকে। আদিবাসীদের ধর্মান্তরিত করার ব্যবস্থা করতো তারা। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ধর্মের আড়ালে পাক চর বৃত্তির অভিযোগ নিউজ 18 বাংলার অন্তর তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চর সন্দেহে ধৃত রাকেশ মুকেশ তারা আদিবাসীদের ধর্মান্তরিত করার ব্যবস্থা করত। মেমারিতে মুকেশের ঘরে হতো বিশেষ প্রার্থনা। ঠিক কি হতো, কিভাবে এই কাজ তারা করত, কতদিন ধরে এই কাজ চলছে, আরো বিস্তারিত জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো সোনিয়া, রাকেশ প্রথমে নিজেকে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক পরিচয় দিয়ে 2000 সালে এই বাড়ি ভাড়া নিয়েছিল 7000 টাকার বিনিময়ে। এরপরে তার বাড়িতে মুকেশ সহ অন্যান্যদের আনাগোনা বাড়তে থাকে এবং তারা নিজেদের এলাকায় প্রচার করে যে তারা ধর্মান্তরিত হয়েছে এবং আদিবাসী প্রান্তিক মানুষদের ধর্মান্তরিত করার ব্যবস্থা শুরু করে তারা। এবং দিনে দিনে তাদের কাছে কিন্তু এই লোকজনদের আশা আনাগোনা বাড়তে থাকে। তার এই ঘরেতেও বিভিন্ন রকম প্রার্থনা করা হতো গিটার বাজিয়ে, এবং সপ্তাহান্তে মেমারিতে বিভিন্ন অনুষ্ঠান হল ভাড়া নিয়ে সেখানে কিন্তু আদিবাসী প্রান্তিক বাসিন্দাদের ধর্মান্তরকরণের কাজ চালানো হতো, তাদেরকে অন্য ধর্মে রূপান্তরিত করা হতো। এবং এই যে কাজ, এই কাজের মধ্য দিয়েই তারা কিন্তু তলে তলে আসলে চরবৃত্তি করত। এবং এলাকার বাসিন্দারা এখন বলছেন যে প্রতি সপ্তাহেই বিশাল জমায়েত করা হতো বিভিন্ন অনুষ্ঠান হলে ভাড়া নিয়ে, তারা এই অনুষ্ঠান করত এবং সেখানে কিন্তু অনেকেই আসতেন। এখন প্রশ্ন হচ্ছে তারা কি শুধু এই কাজ করতো না, তাদের মধ্য দিয়ে অন্য কোনো কাজ করানো হতো, সেই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকার বাসিন্দারা। কিন্তু একটা বিষয় জানতে চাইবো শরদিন্দু, কতদিন ধরে এই কাজ চলতো? কারণ তুমি যা বললে তাতে বহু বছর হয়ে গেছে তারা ঘর ভাড়া নিয়ে এসেছিল। দেখো, 5 বছর হলো তারা ঘর ভাড়া নিয়ে এসেছিল, কিন্তু তাদের এই ধরনের যে কাজকর্ম তাতে গত 1 বছরে তা কিন্তু অনেকটাই বেড়েছে। এবং গত 6 মাসে অনেকেরই আনাগোনা হতো এবং যে এই ঘরে স্থান সংকুলান না হওয়ায় তারা অনুষ্ঠান বাড়ি ভাড়া নিয়ে, অর্থাৎ বিশাল টাকা খরচা করেই কিন্তু এই মানুষদের নিয়ে প্রার্থনা বা বিভিন্ন ধর্মীয় আলোচনা এইসব। শরদিন্দুর সঙ্গে থাকো। আর এই যে ধর্মান্তকরণ, এর আগে আধারের ফটোকপি নেওয়া হতো, ধর্মান্তরের আগে নেওয়া হতো ছবি, আঙুলের ছাপ এবং আরো ডিটেল এ বিষয়ে শরদিন্দু জানাতে পারবে। এবং এই যে আধার কার্ড নেওয়া হতো, পরিচয়পত্র নেওয়া হতো শরদিন্দু, এবং এর সাহায্যেই সিম কার্ড পাঠানো হতো এবং এইভাবেই তারা কাজ করতো পাকচর হিসেবে, তাই তো? একদমই, আমাদের অনুসন্ধানে সেই চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে। রাকেশ মুকেশ তারা গত 1 বছরে অন্তত শতাধিক ফোন নাম্বার পাকিস্তান গুপ্তচর সংস্থার কাছে পাঠিয়েছে, তাদের কাছে ওটিপি পাঠিয়েছে এবং এর মধ্য দিয়ে লক্ষ লক্ষ টাকা তারা উপার্জন করেছে। প্রতিটা ফোন নাম্বার দেওয়ার জন্যই অন্তত 18 থেকে 20,000 টাকা করে তারা পেয়েছে। এখন এই যে ফোন নাম্বার সংগ্রহ করা, তার জন্য প্রয়োজন হলো আধার কার্ড। শুধু তাই নয়, যাদের আধার কার্ড তাদের হচ্ছে আঙুলের ছাপ, এবং এই ধর্মান্তকরণের নামে আধার কার্ড সহ আঙুলের ছাপ এবং ছবি তারা সংগ্রহ করত এবং সেই আধার কার্ড দিয়েই তারা কিন্তু নতুন সিম তুলতো। যে সিম চলে যেত পাকিস্তান গুপ্তচর সংস্থার হাতে, তারা হোয়াটসঅ্যাপ খুলতো এবং হোয়াটসঅ্যাপের যে ওটিপি তাও সরবরাহ করতো এই রাকেশ মুকেশ। এবং সেই পাকিস্তানে বসে ভারতীয় সেই সিম থেকেই ভারতের বিভিন্ন জায়গায় তথ্য আদান প্রদান করত পাক গুপ্তচর সংস্থার আধিকারিকরা। সব মিলিয়ে যেটা উঠে আসছে যে এই যে ধর্মান্তকরণের আড়ালে, ধর্মের আড়ালে চলছিল পাক চরবৃত্তি, এবং যাদেরকে ধর্মান্তরিত করা হবে বা করা হয়েছে তাদের কাছ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতেই এই সিম কার্ড তোলা হতো এবং সেই সিম কার্ড পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তানে।
বেশ শরদিন্দু, এবং নিউজ 18 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই অন্তর তদন্তে। এই রাকেশ মুকেশের কথা বলছিলাম না, এরা হচ্ছে ঘর শত্রু বিভীষণ, ভারতীয় হয়ে পাকিস্তানের গুপ্তচর, হানি ট্র্যাপে পা দিয়ে পাকিস্তানের হয়ে কাজ, ভারতে অ্যাক্টিভেটেড ফোন নম্বর দিয়ে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ চালু, ঠিক যে তথ্য উঠে আসছিল, আর এর জন্যে পাকিস্তানে ওটিপি পাচার করত। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে রাকেশ মুকেশ দুজনই কিভাবে, দেখুন ডিটেল রিপোর্ট। পূর্ব বর্ধমানের মেমারি, এখান থেকেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দুই, একজন কলকাতার বাসিন্দা রাকেশ গুপ্তা, আরেকজন পশ্চিম বর্ধমানের পানাগড়ের বাসিন্দা মুকেশ রজক। এই দুজনকেই মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ধৃত রাকেশ এবং মুকেশ হানি ট্র্যাপে পা দেয়। ভারতীয় সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই মহিলা রাকেশ মুকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। এই মহিলাকে কাজে লাগিয়ে রাকেশ মুকেশকে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় আইএসআই। কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু? তদন্তকারীদের মতে ভারতীয় গোয়েন্দাদের নজর এড়াতেই ভারতীয় সিম ব্যবহার করে তথ্য পাচার করতে চায় পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ইউজার হিসেবে রাকেশ এবং মুকেশকে বেছে নেয় পাক গুপ্তচর সংস্থা। তারপরে এই মহিলাদের অ্যাকাউন্ট থেকে তাদের মেসেজ পাঠায়। এই হানি ট্র্যাপেই পা দেয় রাকেশ মুকেশ। তারা দুজনে মোবাইল ফোনের সিম কেনে, তারপর সেই ফোন নাম্বার দিয়ে দেয় পাক গুপ্তচর সংস্থাকে। পাকিস্তানে বসে ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা হয়। অর্থাৎ ভারতে অ্যাক্টিভেটেড ফোন নাম্বার দিয়ে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ চালু। এর জন্য পাকিস্তানে ওটিপি পাচার করে রাকেশ মুকেশ। এই অভিযোগে মেমারি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন এক একটি সিমের বদলে রাকেশ এবং মুকেশকে 18 থেকে 20,000 টাকা করে দেওয়া হয়েছে। গত 10 মাসে পাকিস্তানে বসে শতাধিক ভারতীয় নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে। রাকেশ গুপ্তা কলকাতার বাসিন্দা, তার কাকার বাড়ি ভবানীপুরে। রাকেশের খুড়তুতো বোনের দাবি অনেক বছর আগে কলকাতা থেকে চলে যায় রাকেশ। দাদা এখানে থাকতো না, অনেক বছর আগেই সে চলে গেছিল, তো এখন সে কি করে না করে আমরা জানি। খুব কম কথা হতো, পুজোতে আসতো, ঘুরতো, চলে যেত। আমরা যা জানতে পেরেছি নিউজ দিয়ে জানতে পেরেছি পুরো ঘটনাটা। বছর 5 আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ। বাড়ির মালিকের দাবি নিজেকে সে স্কুল শিক্ষক বলে পরিচয় দেয়। কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও। এই সেই ভাড়া বাড়ি, এখানেই থাকতো রাকেশ মুকেশ। 2020 সাল থেকে ছিল তিনজন, ওর মা আর ওই দুটো ছেলে। ইয়েতে চাকরি করে ওই ইংলিশ মিডিয়াম স্কুলে। ওই ছেলেটা রাকেশ নাকি নাম, রাকেশের আধার কার্ড আছে, ওই তো এগ্রিমেন্ট করেছে। ওই ভাড়া দিতে আসে, এইটুকুই আমি চিনি। ছেলেগুলোকে ইনোসেন্ট ছেলেই দেখতাম। মেমারির এই 3 তলা বাড়ি ছিল রাকেশ মুকেশের ডেরা। আরো অনেকের যাতায়াত ছিল এখানে। তাদের ঘরের ভেতরে রয়েছে সাদা রঙের বোর্ড। তদন্তকারীদের অনুমান এখানে গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ দেওয়া হতো। নিউজ 18 বাংলা।